আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি লেভেলের শিক্ষার্থীরা। আজকে আমরা তোমাদের জন্য হাজির হয়েছি ইকোনমিক্সের প্রথম ক্লাস নিয়ে। তো তোমরা যারা যারা আজকের এই ক্লাসটি করবে অবশ্যই ক্লাসটি একদম শেষ পর্যন্ত করবে, কারণ আজকের এই ক্লাসে আমরা অর্থনীতি কিভাবে খুব সহজে উপস্থাপন করা যায় এবং অর্থনীতিতে উৎপাদন সম্ভাবনা রেখা থেকে যে প্রতি বছর প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো কিভাবে আসে এবং আসলে কিভাবে উত্তর দিলে তুমি 3-এ 3 পাবা। সো এই ব্যাপারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো তোমরা যারা যারা আছো আজকের এই ক্লাসটি করছো, তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে আমাকে জানাও যে আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা। সো আমরা ঠিক 6:30 থেকে আমাদের ক্লাসটা শুরু করব। আমরা তোমাদেরকে বলে দিয়েছিলাম যে আজকে 6:30 থেকে আমাদের ক্লাসটা শুরু হবে। সো তোমরা যারা যারা আছো কাইন্ডলি আমাকে একটু তাড়াতাড়ি জানিয়ে দাও যে সবকিছু স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা। এই জিনিসটা আমাকে একটু জানিয়ে দাও, তাহলে আজকের এই ক্লাসটি আমরা একদম শেষ পর্যন্ত করতে পারবো ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে তোমরা অনেকেই যুক্ত হচ্ছ। তোমাদের যাদের যাদের অর্থনীতি আছে, তো তোমাদের যাদের যাদের অর্থনীতি আছে তোমরা আজকের এই ক্লাসটা একদম শেষ পর্যন্ত করবে। তো তোমাদের যাদের যাদের অর্থনীতি আছে আশা করছি তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত করবে। সো আমি দেখতে চাই যে তোমরা কারা কারা জয়েন করেছো। এখন অবধি অনেক শিক্ষার্থী জয়েন করনি। সো যারা যারা এখন অবধি জয়েন করনি কাইন্ডলি একটু তাড়াতাড়ি জয়েন করে দাও, জয়েন করে ফেলো তোমরা। তোমরা যারা যারা এখনো জয়েন করনি একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলবে, তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিবে যাতে করে আমরা সবাই মিলে আজকের এই ক্লাসটি একদম শেষ পর্যন্ত করতে পারি ইনশাআল্লাহ। সো আমি দেখতে চাই যে তোমরা কারা কারা আজকের ক্লাসটিতে জয়েন হচ্ছ। সো যারা যারা আছো একটু কাইন্ডলি তাড়াতাড়ি জয়েন করো। যারা যারা আজকের এই ক্লাসটি করছো একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো যাতে করে আমরা ক্লাসটি শেষ করতে পারি। আচ্ছা, আমরা আজকে যে ব্যাপারটা শিখবো সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। কি ভাইয়া? উৎপাদন সম্ভাবনা রেখা আমরা কিনা তোমাদেরকে গতকালকে বলেছিলাম যে আজকে আমরা অর্থনীতির প্রথম ক্লাস করাবো এবং আমাদের প্রথম ক্লাসটি হবে উৎপাদন সম্ভাবনা রেখার উপরে। সো আমরা আরেকটু সময় নিচ্ছি তোমাদের জন্য। সো ঠিক 6:30 থেকে আমরা আমাদের অর্থনীতির প্রথম ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে অলরেডি মাহবুবুর রহমান যুক্ত হয়েছে। আরো তোমরা যারা যারা এখনো যুক্ত হওনি তোমরা কাইন্ডলি তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দিবে এবং তোমাদের ফ্রেন্ডদেরকে বলবে যাতে সবাই যাতে একটু সময় মতো জয়েন করে এবং আজকের এই ক্লাসটি যাতে আমরা করতে পারি। সো আমি এখনো অবধি অনেক শিক্ষার্থীকে দেখছি তারা আস্তে আস্তে যুক্ত হচ্ছে। সো যারা এখনো অবধি যুক্ত হওনি একটু কাইন্ডলি তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, কারণ আজকের ক্লাসটির মাধ্যমে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা এইটা সম্পূর্ণ শিখব। ঠিক আছে, উৎপাদন সম্ভাবনা রেখাটা সম্পূর্ণ শিখবো ইনশাআল্লাহ। আজকে আমরা উৎপাদন সম্ভাবনা রেখাটা সম্পূর্ণ শিখবো ইনশাআল্লাহ। যারা আছো সবাই আমাকে একটু জানাও। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই জয়েন করছো। যারা এখন অবধি জয়েন করোনি কাইন্ডলি তাড়াতাড়ি জয়েন করে ফেলবে এবং ক্লাসটি একটু কাইন্ডলি তোমাদের ফ্রেন্ডের মাঝে একটু শেয়ার করে দাও যাতে করে সবাই ক্লাসটি করতে পারে। সবাই একটু তোমাদের ফ্রেন্ডের মাঝে আজকের ক্লাসটি একটু শেয়ার করে দাও যাতে সবাই ক্লাসটি করতে পারে। আমাদের যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে বা তোমরা যে মেসেঞ্জার গ্রুপে আছো সেগুলোতে একটুখানি কষ্ট করে তোমরা একটু কি করো, আমাদের এই ক্লাসটি শেয়ার করে দাও যাতে আজকের ক্লাসটি আমরা সবাই মিলে করতে পারি। আচ্ছা, এখনো 6:30 বাজে নাই, আর একটু পরেই 6:30 বেজে যাবে, তখন আমরা ক্লাসটি ইনশাআল্লাহ শুরু করে দেব। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি রাব্বাতুল বাই যুক্ত হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। আরো যারা এখনো যুক্ত হওনি কাইন্ডলি তোমরা একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। আমি দেখতে পাচ্ছি 13 জন শিক্ষার্থী জয়েন হয়েছে। তোমরা যারা যারা এখন ক্লাসটিতে জয়েন হলে
তোমরা আমাকে একটু জানাও আমার কথা শোনা যাচ্ছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং সবকিছু স্পষ্ট আছে কিনা। এটা আমাকে একটু জানাও তো কাইন্ডলি, যে আমার কথা শোনা যায় কিনা এবং সবকিছু স্পষ্ট আছে কিনা। এই জিনিসটা আমাকে ফার্স্টে একটু জানাও। তোমরা যারা আছো সবাই আমাকে একটু ফার্স্টে জানাও যে আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং সবকিছু স্পষ্ট আছে কিনা। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি 10 জনের মতো শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়েছে ইতিমধ্যে। আমি দেখতে পাচ্ছি তাহনিয়া, সুমাইয়া, তোমাদের সবার কি অর্থনীতি আছে? তোমরা যারা যারা যুক্ত হয়েছে তোমাদের কি অর্থনীতি আছে? ফারজানা ঝুমু, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাহবুবুর রহমান, তোমাদের ফ্রেন্ডের মধ্যে যাদের যাদের অর্থনীতি আছে তোমরা কাইন্ডলি তাদেরকে একটু শেয়ার করে দাও, তাদেরকে একটু মেনশন করে দাও যাতে করে তারা আজকের ক্লাসটি করতে পারে। তো তোমরা যদি রেগুলার ক্লাস করো ইনশাল্লাহ আমাদের এখানে আমরা অর্থনীতি ক্লাস করাবো। তোমরা রেগুলার ক্লাস করলে ইনশাআল্লাহ আমরা আমাদের অর্থনীতি ক্লাসটা রেগুলার দিব। যদি তোমরা রেগুলার ক্লাস করো তাহলে অর্থনীতি ক্লাস আসবে, যদি রেগুলার ক্লাস না করো অর্থনীতি ক্লাস আসবে না। সেখানে কাদের কাদের অর্থনীতি আছে একটু জানাবা, তোমাদের যাদের যাদের অর্থনীতি আছে একটু জানাবা। তো আজকে আমরা যে ব্যাপারটা শিখবো সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা সম্পর্কে জানবো, যেটা থেকে প্রতি বছরই আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। তোমরা সবাই জানো যে অর্থনীতি মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। আর এই উৎপাদন সম্ভাবনা রেখা থেকে আমাদের প্রতি বছরই একটা করে সৃজনশীল আসে এবং এখানে নাম্বার থাকে 10। সো কিভাবে পড়লে তুমি 10-এ 10 পেতে পারো উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে। সো আজকের ক্লাসটিতে আমরা এটা জানার চেষ্টা করব যে কিভাবে পড়লে তুমি 10-এ 10 পাবা, অর্থাৎ কিভাবে চেষ্টা করলে তোমার অর্থনীতিতে 10-এ 10 তোলা সম্ভব। সো খেয়াল করো, আমরা যদি একটু দেখি প্রথমে উৎপাদন সম্ভাবনা রেখাটা আসলে কি, বা উৎপাদন সম্ভাবনা রেখাটা কাকে বলে। আমি যদি এইটা তোমাদেরকে একটু দেখাই, দেখো উৎপাদন সম্ভাবনার রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে, যে রেখার কেমন বিন্দু ভাইয়া, বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদের মাধ্যমে দুটি দ্রব্যের সংমিশ্রণ দেখানো হয়। অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখাকে কি বলা হয়? উৎপাদন সম্ভাবনা রেখাকে বলা হয় এমন একটা বিন্দু যেই বিন্দুটার মাধ্যমে কি করে, দুইটি দ্রব্যের সংমিশ্রণ নির্দেশ করে। সো এই রকম রেখাগুলোকে বলা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। সো আমি যদি তোমাদেরকে বলি যে উৎপাদন সম্ভাবনা রেখাকে সংক্ষেপে কি বলা হয়, উৎপাদন সম্ভাবনা রেখাকে সংক্ষেপে বলা হয় পিপিসি। অর্থাৎ পিপিসি মানে আসলে কি, দেখো পিপিসি মানে হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। অর্থাৎ পিপিসি, পিপিসি মানে হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখাকে ইংরেজিতে বলা হয় প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, আর সংক্ষেপে বলা হয় পিপিসি। এখন আমি যদি তোমাদেরকে একটা কোশ্চেন জিজ্ঞেস করি যে ভাইয়া উৎপাদন সম্ভাবনা রেখা এটাকে সংক্ষিপ্ত আকারে কি বলা হয়, তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো উৎপাদন সম্ভাবনা রেখাকে সংক্ষিপ্ত আকারে কি বলা হয় বা সংক্ষেপে কি বলা হয়। সায়েন্সের ক্লাস কি পেজে করানো হয় নাকি? হ্যাঁ, আমাদের খুব তাড়াতাড়ি সায়েন্সের ক্লাসও করানো হবে, কমার্সের ক্লাসও করানো হবে। সো আমাদের পেজে, আমাদের গ্রুপে আমরা এখন থেকে ইনশাআল্লাহ সায়েন্সের ক্লাস করাবো, আমরা কমার্সের ক্লাস করাবো, আমরা আর্টসের ক্লাস করাবো। অর্থাৎ আমরা তোমাদের যা যা দরকার, যার যেটা দরকার আমরা সেটাই করাবো। তাই তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে আমাদের এই গ্রুপে বেশি বেশি করে মেনশন দিবে, যাতে করে তোমার ফ্রেন্ডরা, যাদের আর্টসের ফ্রেন্ড তারা বেশি যুক্ত হয়, যারা কমার্সের ফ্রেন্ড তারা যুক্ত হয়, যাতে করে তোমরা সবাই মিলে ক্লাসটি করতে পারো। সো কমেন্টে আমাকে জানাও যে উৎপাদন সম্ভাবনা রেখাকে সংক্ষেপে কি বলা হয়। উৎপাদন সম্ভাবনা রেখাকে সংক্ষেপে কি বলা হয় এটা আমাকে একটু জানাবে কেউ? জানাও সবাই। আমি দেখতে পাচ্ছি আমাদের মাহবুবুর রহমান বলেছে যে ভাইয়া পিপিসি বলা হয়। বাকিরা জানাবা, বাকিরা জানাবা, যারা ক্লাস করছো সবার কি অর্থনীতি আছে? তাহলে খেয়াল করো, তাহলে আমরা বুঝতে পারলাম যে এটাকে সংক্ষেপে পিপিসি বলা হয়। এটা তোমাদের এমসিকিউতে আসতে পারে, গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, অথবা জ্ঞানমূলক পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এই প্রশ্নটাও তোমাদের এমসিকিউতে আসে যে পিপিসি এর পুনরূপ কি, অথবা আসে জ্ঞানমূলক প্রশ্নে। সো আমি এখানে যে দুইটা প্রশ্ন দিছি এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হচ্ছে হয় তোমার এমসিকিউতে আসবে অথবা জ্ঞানমূলকে আসবে। যেহেতু এটা তোমার, আমি দেখতে পাচ্ছি আফরিন নীলা যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি দেখতে পাচ্ছি যে রাব্বাতুল বাইত বলেছে পিপিসি, ধন্যবাদ তোমাকে রাব্বাতুল বাইত পিপিসি রেখা বলার জন্য। এটা উত্তর পিপিসি রেখাই হবে। তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি উৎপাদন সম্ভাবনা রেখাটা আসলে কি, এটাকে আমরা বুঝতে পারছি। দেখো
তাহলে উৎপাদন সম্ভাবনা রেখাটা আসলে কি, আমরা এটা কিন্তু অলরেডি জেনে গেছি যে উৎপাদন সম্ভাবনা রেখাটা আসলে কি এবং উৎপাদন সম্ভাবনা রেখা কিভাবে। সুমাইয়াও বলেছে আসসালামু আলাইকুম, জান্নাতুল মাওয়া ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা দেখো এখন একটা জানবো যে উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে কি কি থাকে, একটা উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে কি কি থাকে। আমরা যদি একটু লক্ষ্য করি, দেখো একটা উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে প্রথমে একটা রেখা থাকে, তারপরে দুইটা দ্রব্যের সংমিশ্রণ থাকে। কি থাকে? দুইটা দ্রব্যের মিশ্রণ থাকবে, হয় একটা দ্রব্য ধান হবে না একটা গম হবে, হয় একটা পাট হবে অথবা আরেকটা কোনো পণ্য হবে। অর্থাৎ অবশ্যই দুইটা দ্রব্যের কি থাকতে হবে? মিশ্রণ থাকতে হবে। তারপরে খেয়াল করো, নির্দিষ্ট সম্পদ থাকতে হবে এবং বিভিন্ন বিন্দু থাকতে হবে। তাহলে একটা উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে কি কি থাকে? একটা রেখা থাকে, দুইটা দ্রব্যের সংমিশ্রণ থাকে, নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকে এবং বিভিন্ন বিন্দু থাকে। তাহলে আমাকে কমেন্টে জানাও তো একটা উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে কি কি থাকে। যারা আছো সবাই আমাকে একটু জানাবা যে একটা উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে কি কি থাকে, এবং যেটা থাকলে তুমি বুঝতে পারবে যে এটা আসলে একটা উৎপাদন সম্ভাবনা রেখা। সো বলো সবাই। আচ্ছা, এরপর আমরা দেখবো যে উৎপাদন সম্ভাবনা রেখার বৈশিষ্ট্য। দেখো উৎপাদন সম্ভাবনা রেখার বৈশিষ্ট্য হচ্ছে, আমরা একটু খেয়াল করি, 1 নম্বর বৈশিষ্ট্য দুইটা দ্রব্যের সংমিশ্রণ উল্লেখ থাকতে হবে। অর্থাৎ সে যদি উৎপাদন সম্ভাবনা রেখা হতে যায় অবশ্যই তার দুইটা কি থাকতে হবে? বৈশিষ্ট্য উল্লেখ থাকতে হবে। 2 নম্বর হচ্ছে যে রেখার উপরে উৎপাদন করলে সম্পদের পূর্ণ ব্যবহার হবে, এবং 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রেখার নিচে বা ভেতর উৎপাদন করলে সম্পদের পূর্ণ ব্যবহার হয় না, এবং 4 নম্বর হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে উৎপাদন করলে উৎপাদনের অপূর্ণ নিয়োগ নির্দেশ করে। আমি যদি তোমাদেরকে এটা একটু বুঝিয়ে দেই, আসলে এখানে একটু বোঝার ব্যাপার আছে, তো এখানে তোমাদেরকে একটু বুঝিয়ে দিতেই হবে। খেয়াল করো, দুইটি দ্রব্যের সংমিশ্রণ উল্লেখ থাকতে হবে। তাহলে আমাদের 1 নম্বর শর্ত, যদি একটা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে চাই আমরা, তাহলে সেখানে অবশ্যই দুইটা দ্রব্যের সংমিশ্রণ থাকতে হবে। 2 নম্বর, রেখার উপরে উৎপাদন করলে সম্পদের পূর্ণ ব্যবহার হয়। আমরা যদি উৎপাদন সম্ভাবনা রেখার উপরে উৎপাদন করি সম্পূর্ণ ব্যবহার হবে বা পূর্ণ ব্যবহার হবে, আর আমরা যদি রেখার ভেতর উৎপাদন করি বা নিচে উৎপাদন করি তাহলে অপূর্ণ ব্যবহার হবে, অর্থাৎ পূর্ণ ব্যবহার হয় না। এবং 3 নম্বর শেষ, 4 নম্বর হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে উৎপাদন করলে সেই অঞ্চলটাকে বলা হচ্ছে অ-অর্জনযোগ্য অঞ্চল। কি বলে ভাইয়া? অ-অর্জনযোগ্য অঞ্চল। ঠিক আছে, সেটাকে কি বলে? অ-অর্জনযোগ্য অঞ্চল। সবাই একটু কমেন্টে আমাকে জানাও কি হবে বলো তো? অ-অর্জনযোগ্য অঞ্চল। অ-অর্জনযোগ্য অঞ্চল হবে। আচ্ছা, তাহলে অর্জনযোগ্য অঞ্চল যেহেতু হবে, আমি যদি এখন তোমাদেরকে চিত্র অঙ্কন করে এটা বুঝাই দিই তাহলে ভালো বুঝতে পারবে। তাহলে দেখো, আমাদের পরীক্ষায় ঘ নম্বরে সৃজনশীল এভাবে প্রশ্ন আসে। খেয়াল করো, আমাদের পরীক্ষায় সৃজনশীলে এভাবে প্রশ্ন আসে যে সূচি হতে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। এটা হচ্ছে কয় নম্বরে আসে? এটা হচ্ছে 3 নম্বরে আসে। কয় নম্বরে আসে? 3 নম্বরে আসে। যেহেতু এটা 3 নম্বরে আসে তাহলে আমাদেরকে একটু খেয়াল করো, তাহলে সূচি হতে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। তাহলে একটা সূচি দেওয়া থাকবে, যে সূচিটা অলরেডি এখানে দেওয়া আছে, এটা হচ্ছে একটা সূচি। সো আমাদেরকে বলবে যে সূচিটা থেকে কিভাবে একটা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে হবে। এবং এখন আমি একটা উৎপাদন সম্ভাবনা রেখা তোমাদেরকে অঙ্কন করে দেখাবো, যে উৎপাদন সম্ভাবনা রেখাটা তোমরা যদি অঙ্কন করো তাহলে তোমরা বুঝতে পারবে। কি বুঝতে পারবে? দেখো, তোমরা যদি এখন একটা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো তাহলে তোমরা এইটা বুঝতে পারবে যে আসলে কিভাবে 3-এ 3 পাওয়া সম্ভব, কিভাবে 4-এ 4 পাওয়া সম্ভব, এইটা তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে আমি একটু বুঝাই তোমাদেরকে। দেখো, প্রথমে আমরা এভাবে একটা দাগ দিব, যারা একদমই পারো না। আমি আশা করছি তোমরা যারা আছো তোমরা নিজেদেরকে এটাই মনে করবা যে তোমরা জীবনে কিছুই পারো না, বা তোমরা অর্থনীতির এটা পারোই না। ঠিক আছে, এটা মনে করো নিজেকে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা এরকম একটা দাগ দিব, এরকম একটা দাগ দিয়ে ফেললাম। দাগ দেওয়ার পর যেহেতু বলছে যে উৎপাদন সম্ভাবনা রেখা একটা কার্ভ, রেখা হচ্ছে কি একটা কার্ভ, তাহলে আমরা একটা কার্ভ অঙ্কন করব। কি করব ভাইয়া? একটা কার্ভ অঙ্কন করব। তাহলে আমরা একটা লম্ব এবং একটা ভূমি রেখা অঙ্কন করলাম, এরপর আমরা একটা কার্ভ দিলাম। কি দিলাম? এটাকে বলা হচ্ছে একটা কার্ভ। কি বলে? কার্ভ। আর যদি আমরা সোজা দিতাম তাহলে একটা তোমার সমান্তরাল রেখা হয়ে যেত। ঠিক আছে, বাট আমরা সোজা দাগ দিই নাই, কিন্তু আমরা কি দিয়েছি? একটা কার্ভ অঙ্কন করেছি, অর্থাৎ কার্ভ আকারে দিয়েছি। ঠিক কিনা? আমরা যেহেতু একটা কার্ভ আকারে দিয়েছি তাহলে ব্যাপারটা তুমি একটু লক্ষ্য করো।
তাহলে আমরা যেহেতু কি আকারে দিয়েছি, কার্ভ আকারে দিয়েছি। তো এবার একটু খেয়াল করো তুমি অঙ্কনের ক্ষেত্রে, এখন তুমি এখানে কয়টা দাগ দিবা এটা কিভাবে বুঝবা? দেখো তোমার যে বিন্দুগুলো আছে, দেখো এখানে গম আর হচ্ছে ধান, এই দুইটা বিন্দুর মধ্যে যাবা, যাওয়ার পর তুমি দেখবা যে ভাই কোন জায়গায় শূন্য আছে। দেখো এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য আছে। তাহলে কি করবা, যেই ঘরটায় শূন্য আছে সেই ঘরটা বাদ, আর যেই ঘরটায় শূন্য আছে কি বাদ, তাহলে দুইটা ঘর বাদ। তাহলে বাকি থাকে কয়টা, 1 আর 2। কয়টা থাকে, 1 আর 2। তাহলে যেই ঘরগুলোতে শূন্য আছে সেই ঘর দুইটা আমরা কি করব ভাইয়া, বাদ দিয়ে দিব। অর্থাৎ যে ঘরগুলোতে শূন্য আছে এটা যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে কি হয়, দেখো থাকে দুইটা, 1 আর 2, অর্থাৎ দুইটা রেখা। এর মানে আমাদেরকে মাঝখানে দুইটা দাগ দিতে হবে। কয়টা দাগ দিতে হবে ভাইয়া, দুইটা দাগ দিতে হবে। তাহলে আমরা এখন দুইটা দাগ দিচ্ছি, এই একটা দাগ, এখন আমরা আরেকটা দাগ দিয়ে দিলাম। তাহলে আমরা কয়টা দাগ দিয়েছি, দুইটা দাগ দিয়েছি। এবার একটু খেয়াল করো, এখানে কি হবে, শূন্য হবে। এখান থেকে শুরু হয় কি, শূন্য। তাহলে এখন আমরা একটু খেয়াল করি, আমাদের উপরে একটা বিন্দু লিখবো, ছোট থেকে সবসময় উপরে বড়র দিকে যাবে। কি করবে, তাহলে এখানে 5, এখানে 10, আর এখানে 15, দেখো। আর এখানে কত, আবার 5, 15। তাহলে শূন্য থেকে আমরা বড়র দিকে যাচ্ছি, আবার নিচেও শূন্য থেকে আমরা কোন দিকে যাচ্ছি, বড়র দিকে যাচ্ছি। তাহলে এই ব্যাপারটা কি বুঝতে পারছো তোমরা এতটুকু? এখন আমরা দেখো এখানে বিন্দু অঙ্কন করবো, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু। এই হয়ে গেল আমাদের একটা উৎপাদন সম্ভাবনা রেখা। এখন আমরা এই রেখার মাধ্যমে তোমাদেরকে বৈশিষ্ট্যগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করব, ঠিক আছে? উৎপাদন সম্ভাবনার রেখা অঙ্কন করা বুঝতে পারছো কারা কারা? আর যারা বুঝো নাই তারাও জানাও। তোমরা যারা আসো তোমরা কি বুঝতে পারছো যে কিভাবে একটা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে হয়? আমাকে একটু জানাও, যারা যারা আছো তারা কি বুঝতে পারছো যে কিভাবে একটা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে হবে বা অঙ্কন করা উচিত? এটা যারা যারা বুঝতে পারছো আমাকে একটু জানাও যে ভাইয়া আমি বুঝতে পারছি যে আসলে এভাবে অঙ্কন করা উচিত বা এইভাবে অঙ্কন করতে হবে। আমাকে একটু জানাও তো, তোমরা যারা আসো তোমরা আমাকে একটু জানাও যে কিভাবে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা উচিত বা এটা তোমরা বুঝতে পারছো কিনা। সুমাইয়া ইসলাম, বুঝতে পারছি। জয়া ইসলাম শ্রাবণী, পরে আসছি স্যার, আরেকবার বুঝান প্লিজ। ঠিক আছে, আবার বুঝাবো, সমস্যা নাই। যারা আসো তারা বুঝতে পারছো কিনা চাও, যারা অলরেডি ক্লাস করছো, তাহলে আমি আবার যদি তোমাদেরকে একটু বোঝাই। দেখো আমরা প্রথমে একটা কি করব ভাইয়া, প্রথমে আমরা একটা দাগ টেনে নিয়েছি এভাবে, দেন আমরা একটা কার্ভ অঙ্কন করেছি। এবার আমাদের মেন বিষয়টা হচ্ছে যে এই যে দাগ, দুইটা দাগ হয়। তো আমি যদি আবার দেখাই এভাবে, দেখো আমরা প্রথমে এভাবে একটা দাগ অঙ্কন দিব, দাগ দেওয়ার পর আমরা একটা কার্ভ অঙ্কন করব। অবশ্যই সেটা কার্ভ হবে, সেটা সোজা হবে না। আমরা অনেকেই এভাবে দিয়ে দেই, এভাবে দিলে হবে না, সেটা কি হবে, একটা কার্ভ হবে। কার্ভ মানে হচ্ছে বক্র রেখা হবে। কি হবে, বক্র রেখা হবে, কখনোই সেটা সমান্তরাল রেখা হবে না। তো আমরা কি করলাম, একটা কার্ভ অঙ্কন করলাম। তো যেহেতু আমরা একটা কার্ভ অঙ্কন করছি, এরপর আমাদের বুঝতে হবে যে এই মাঝখান দিয়ে আমরা কয়টা দাগ দিব। এটা কিভাবে নির্ণয় করব? এটা নির্ণয় করার সহজ একটা টেকনিক আছে, সেটা হচ্ছে তুমি দেখবে যে এই যে পরিমাণগুলো আছে, এই পরিমাণগুলোর মধ্যে শূন্য আছে কোথায়। আমি দেখতে পাচ্ছি যে প্রথমে এই জায়গায় একটা শূন্য আছে, এই জায়গায় একটা শূন্য আছে। তাহলে যে ঘরগুলোতে শূন্য থাকবে সেই ঘরগুলো বাদ। তাহলে আমার দাগের সংখ্যা কয়টা বার হচ্ছে, 1 আর হচ্ছে 2। অর্থাৎ যেহেতু দুইটা ঘর বাকি আছে তাহলে দাগ দিতে হবে দুইটা। তাহলে আমরা এই মাঝখান দিয়ে কয়টা দাগ দিব, দুইটা দাগ দিব। এই তো আমি বলে দিয়েছিলাম, এই তো দুইটা দাগ। এবার আমরা এখানে শূন্য লিখে নিচ থেকে উপরের দিকে যাব। তাহলে 5, 5-এর পরে 10, 10-এর পরে 15, ঠিক আছে? আর এখানেও সেম। তাহলে আমরা 5, 10, 15, অর্থাৎ ছোট থেকে বড়র দিকে যাব। এরপর আমরা কি করব, দেখো 0, 5, 10, 15, তাহলে নিচে শূন্য আছে কোনটা, এইটা। তারপরে 5 আছে, পরে 10 আছে, পরে 15 আছে। তাহলে কিসের সাথে মিললো ভাই, গমের সাথে। তাহলে এইটা কিসের পরিমাণ, এটা হচ্ছে গমের পরিমাণ। আর নিচে কিসের পরিমাণ হবে, নিচে তাহলে অবশ্যই ধানের পরিমাণ হবে, ঠিক কিনা, ধানের পরিমাণ। তাহলে আমরা বুঝতে পারছি যে কোথায় কিসের পরিমাণ হয়েছে। এখন তোমারে বলছে যে একটা সূচি থেকে উৎপাদন সমান রেখা অঙ্কন করো। এর মানে তুমি কি এতটুকু লেখা দিলেই তুমি 3-এ 3 পাবা? বলো, এই যে আমি এখানে জাস্ট একটা চিত্র অঙ্কন করে দিলাম, এর মানে কি আমি 3-এ 3 পাবো রে ভাই? তুমি জীবনও 3-এ 3 পাবা না। এতটুকু লেখা দিলে জীবনও কি পাবা না, 3-এ 3 পাবা না। কেন? কারণ তোমার উত্তর স্বয়ং সম্পূর্ণ নয়। আর তোমার উত্তর যদি স্বয়ং সম্পূর্ণ না হয়
তুমি কখনোই 3-3 পাবা না। যদি তুমি 3-3 পাইতে চাও তাহলে তোমাকে অবশ্যই কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। যখন তোমাকে বলবে যে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো, এর মানে প্রথমে তুমি কি করবা, এই উৎপাদন সম্ভাবনা রেখার একটা সংজ্ঞা দিয়ে দিবা। 2 নাম্বার কি করবা, এই উৎপাদন সম্ভাবনা রেখার একটা চিত্র অঙ্কন করিয়া দিবা। 3 নাম্বার তুমি কি করবা, এই উৎপাদন সম্ভাবনা রেখার একটা ব্যাখ্যা দিয়ে দিবা। যখন তুমি এই 3টা স্টেপ সুন্দর করে লিখিয়া দিবা তখন তুমি অবশ্যই 3-3 পাবা। বলো ঠিক কিনা? যারা যারা বুঝতে পারছো জানাও। যারা যারা বুঝতে পারছো জানাও। এবার বুঝতে পারছো যে কিভাবে লিখলে 3-3 পাওয়া সম্ভব? এটা বুঝছো কারা কারা বলো? স্যার কি ওয়াজ করতেছেন নাকি? একটু করলাম আর কি, তোমাদের যা মনে হয় তাই। বুঝতে পারছো? জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। ঠিক আছে, যারা বুঝতে পারছে এবার দেখো আমরা একটু ব্যাখ্যা দিব অ্যাকচুয়ালি। তাহলে প্রথমে আমাদের সংজ্ঞা লিখতে হবে। তাহলে সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে এইটা যে উৎপাদন সমন্বয় রেখা কাকে বলে বা উৎপাদন সমন্বয় রেখা কি। আমি কিন্তু প্রথমে সংজ্ঞা পড়িয়েছিলাম যে উৎপাদন সমন্বয় রেখা কি। উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে ভাই এমন একটা রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে দুইটি দ্রব্যের মাধ্যমে সংমিশ্রণ দেখায়। অর্থাৎ আমি যদি তোমাদেরকে সহজভাবে বুঝাইয়া দেই সেটা কি হবে, সেটা হবে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি শ্রাবণী হচ্ছে একটা মেয়ের নাম, তার সাথে আরেকটা নাম আছে। কি নাম আছে? তার সম্পূর্ণ একটা নাম আছে জয়া ইসলাম শ্রাবণী। এখন আমি যদি দেখি এখানে কিসের সাথে কিসের সম্পর্ক, জয়ার সাথে শ্রাবণীর সম্পর্ক। এই যে জয়া এবং শ্রাবণী দুইজন জিনিস, অর্থাৎ তাদের মধ্যে যে একটা কি হইলো, মিশ্রণ হইলো। এই মিশ্রণের মাধ্যমে হয়ে গেল জয়া ইসলাম শ্রাবণী। এই যে দুইটার মধ্যে একটা মিশ্রণ হয়ে গেল, এই মিশ্রণের মাধ্যমে একটা রেখার সৃষ্টি হয়ে গেল। এই রেখাটার নাম হচ্ছে জয়া শ্রাবণী উৎপাদন সম্ভাবনা রেখা। বলো ঠিক কিনা? সবাই বুঝতে পারছো কিনা জানো? আমি মনে হয় ওয়াজ শুনতেছি, ওয়াজই শুনতেছো তুমি। বুঝতে পারো কিনা সেটা বলো। বুঝতে পারছো? তাহলে তাহলে আমরা বুঝতে পারছি যে আসলে কিভাবে একটা উৎপাদন সমন্বয় রেখাটা অঙ্কন করতে হবে। এবং আমরা যদি এখন ব্যাখ্যা দেই, কি দেই? ব্যাখ্যা দেই। ব্যাখ্যাটা দিলে আরো ভালো বুঝতে পারবা। এই যে দাও, ক্লাস ভালো লাগে নাকি খারাপ লাগে বলো? যদি ক্লাস ভালো লাগে তাহলে নিজ দায়িত্বে তোমার যেই ফ্রেন্ডের অর্থনীতি আছে, তোমরা যদি রেগুলার ক্লাস করতে চাও অবশ্যই তোমার যে ফ্রেন্ডের অর্থনীতি আছে তাকে অবশ্যই মেনশন দিতে হবে। সো এখন নিজ দায়িত্বে মেনশন দাও। যদি তোমার মনে হয় যে তোমার বন্ধু এখানে আসলে শিখতে পারবে, তুমি শিখতে পারবে, তোমরা আমার ক্লাস করতে চাও, তাহলে অবশ্যই তোমাদের কি করতে হবে? মেনশন দিতে হবে। খেয়াল করো। তাহলে এখন আমরা ব্যাখ্যা দিব। কি দিব ভাই? ব্যাখ্যা দিব। তো আমরা যদি এখন ব্যাখ্যা দেই তাহলে কিভাবে হবে, কিভাবে সম্ভব যে আসলে আমরা ব্যাখ্যাও দিতে পারবো? তাইলে আমাদেরকে ওনারা বলল যে ভাই, কি ভাই, সূচি থেকে উৎপাদন সম্ভাবনা রেখা নির্ণয় করেন। আমি নির্ণয় করে দিলাম। অর্থাৎ কইতেছে, আরে বেড়া, তোরে কইলাম যে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে, তুই অঙ্কন করলি না, তুই কারণটা কি? আরে বুঝোস না, উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা মানে কি শুধু উৎপাদন সম্ভাবনার রেখাই নাকি রে বেটা? এর সাথে তো তোর ব্যাখ্যাও দিতে হইব, সংজ্ঞাও দিতে হইব। না দিলে তো তুই ফুল নাম্বার পাবি না রে বেটা। তুই যদি ফুল নাম্বার পাইতে চাস তাহলে তোকে কি করতে হবে তুই জানোস নি? তোকে অবশ্যই ব্যাখ্যার সাথে উৎপাদন যে সম্ভাবনা রেখাটা আছে সেটার ব্যাখ্যার সাথে তোমার এই চিত্র দিতে হবে। চিত্র যদি না দিতে পারো তাহলে কিন্তু তুমি ফুল নাম্বার পাবে না। এই জিনিসটা তোমাকে বুঝায়নি? আরে মামুর বেটা, আগে জানলে কি তোর ক্লাস করতাম? সো এভাবে আমাদেরকে একটু বুঝতে হবে। তাহলে আমরা একটু ব্যাখ্যা দিই। এবার আমরা এই জিনিসটাকে একটু সুন্দর ভাষায় লিখবো। এটাকে আমরা বলবো চিত্র পরিচিতি। কি লিখবো ভাইয়া? চিত্র পরিচিতি। যেমন তোমাদের বন্ধু বান্ধব আছে না ভাই? তোমাদের বন্ধু বান্ধব আছে না? বন্ধু বান্ধবের মধ্যে অনেকরে তোমরা বলো না রোহিঙ্গা? রোহিঙ্গা বলো কেউ? অনেক বন্ধু বান্ধব থাকে না যাদেরকে আমরা বলি রোহিঙ্গা? এরকম কোন বন্ধু বান্ধব আছে যারা আমরা বলি রোহিঙ্গা? সামনে শীত আসতেছে, স্যারকে আমাদের এলাকায় মাহফিলে দাওয়াত দিতে হবে। হ্যাঁ, চাইয়া অর্থনীতি পড়ামু ইংলিশ ভার্সনে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, অনেকটা আমরা বলি রোহিঙ্গা। রোহিঙ্গা কি ব্যাপার ভাই? বাইরের থেকে আইসা খাওয়া দাওয়া করে, তারা হইলো রোহিঙ্গা। ঠিক কিনা? ধরো এই যে রোহিঙ্গা বেটারা, অনেকে আছে না বন্ধু বান্ধবরে বলি রোহিঙ্গা,
চিত্র পরিচিতিটাও হচ্ছে এইরকম। যদি আমরা একটু সুন্দর ভাষায় বলি ব্যাখ্যাটাকে, সেটা হচ্ছে চিত্র পরিচিতি। সো চিত্র পরিচিতিটাকে এক ভাষায় বলা হয় রোহিঙ্গা। রোহিঙ্গা কেমন? রোহিঙ্গা হচ্ছে একটা সুন্দর প্রজাতি, একটা সুন্দর প্রজাতিকে বলা হয় রোহিঙ্গা, যারা মায়ানমার থেকে এসেছে। আচ্ছা, আমরা এতদিকে না চাই, আমরা এখন সুন্দরভাবে শেখার চেষ্টা করি। সেটা হচ্ছে যে চিত্র পরিচিতি আসলে আমরা কিভাবে লিখবো, তাই না? সো দেখো, এই যে নিচের দিকে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে ভূমি। কি বলে? ভূমি। অর্থাৎ মাটি সবসময় নিচের দিকে থাকে, অর্থাৎ এটাকে আমরা বলি ভূমি। আর উপরের দিকে যেটা থাকে সেটাকে বলে সবসময় লম্ব। এতটুকু বুঝতে পারবা সবাই? উপরের দ্বারে কি বলে? যেটা উপরের দিকে থাকে সেটাকে বলা হচ্ছে লম্ব, আর নিচের দিকে থেকে হবে সেটাকে বলা হচ্ছে কি? নিচের দিকে যেটা থাকবে সেটাকে বলা হচ্ছে ভূমি, আর উপরের দিকে যেটা থাকবে সেটাকে বলা হচ্ছে লম্বা। এখন আমরা ব্যাখ্যা দিব সেটা কি। সেটা হচ্ছে যে উৎপাদন সম্ভাবনা রেখার নিচের দিকে যেটা থাকে ভূমি, তাহলে ভূমি অক্ষ বরাবর কিসের পরিমাণ? ধানের পরিমাণ। এবং লম্ব অক্ষ বরাবর কিসের পরিমাণ? গমের পরিমাণ দেখানো হলো। তাহলে আমরা যদি সুন্দরভাবে বলি যে ভাই কিভাবে এটার ব্যাখ্যা আমরা প্রদান করতে পারি, এটার ব্যাখ্যা তো ভাই আমরা এভাবে প্রদান করতে পারি। কিভাবে প্রদান করতে পারি? তুমি যদি 3 এ 3 পেতে চাও তাহলে তোমাকে এটার ব্যাখ্যা এমন ভাবে প্রদান করতে হবে, যেভাবে করলে তুমি 3 এ 3 পাবে। সেটা কিভাবে স্টার্ট করবে আমি যদি একটু বলে দেই, তুমি এভাবে স্টার্ট করবে। সেটা আবার কিভাবে? সেটা হচ্ছে এভাবে যে ভূমি অক্ষ বরাবর ধানের পরিমাণ দেখানো হলো এবং লম্ব অক্ষ বরাবর গমের পরিমাণ দেখানো হলো, এবং চিত্রের মধ্যে এ, বি, সি এবং ডি হচ্ছে বিভিন্ন বিন্দু। অর্থাৎ আমি বুঝতে পারলাম যে উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে অনেকগুলো বিন্দু থাকে। এরপর বুঝতে পারলাম এই বিন্দুগুলো যখন যোগ করে দেওয়া হয় তখন একটা রেখা অঙ্কন করা হয়, আর এই রেখারে বলা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। আর এই উৎপাদন সম্ভাবনা রেখারে কিভাবে অঙ্কন করতে হয় সহজভাবে যদি বলে দেই, সেটা হচ্ছে দেখো, এই যে এ এর সাথে ডি, অর্থাৎ এডি হচ্ছে একটা উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে আমরা কি বলবো? অর্থাৎ বলবো এইটা যে ভূমি অক্ষ বরাবর ধানের পরিমাণ আর লম্ব অক্ষ বরাবর বাবা গমের পরিমাণ। বাবা তুমি যদি একটু খেয়াল করিয়া দেখো, কি দেখবা? তুমি যদি একটু খেয়াল করিয়া ভালোভাবে দেখো, যখন ধানের পরিমাণ আমরা সর্বোচ্চ পাইয়া গেলাম তখন গমের পরিমাণ কিন্তু শূন্য বাবা। অর্থাৎ বাবা তুমি মনে করো যখন তুমি দেখবা গমের পরিমাণ সর্বোচ্চ পরিমাণ হয়ে গেছে, এর মানে ধান তো কম হয়ে যাবে। বলো ঠিক কিনা? সবাই বুঝতে পারতেছো কিনা বলো? তাহলে আমরা এটা কি বুঝতে পারছি? আমরা এটা তো এমন ভাবে বুঝতে পারছি, যখন ধানের পরিমাণটা সর্বোচ্চ হয়ে যায় তখন গমের পরিমাণটা সর্বনিম্ন হয়ে যায়। আবার আমি আর একটু বাড়াইয়া দেখি, ধানের পরিমাণ যখন 5 একক তখন গমের পরিমাণ হয় 10 একক। ও বাবা, এটা আবার কি হইল? অর্থাৎ আমি দেখি ধানের পরিমাণ যদি কমিয়া যায় তাহলে গমের পরিমাণ অটোমেটিক বাড়িয়া যায়, আর যদি ধানের পরিমাণ বাড়িয়া যায় গমের পরিমাণ অটোমেটিক কমিয়া যায়। বলো ঠিক কিনা? আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই একটু এবার লা ইলাহা ইল্লাল্লাহ বলি, তাই কিনা? আচ্ছা, সবাই বুঝতে পারতেছেন কিনা এটা আমাকে জানান, যে আপনারা এটা বুঝতে পারছেন কিনা, এটাতে এভাবে ব্যাখ্যাটা দিতে পারবেন কিনা। যারা যারা আছেন তারা বলেন যে এভাবে ব্যাখ্যা দিতে পারবেন কিনা। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা আসলে ঠিক ঠিক বলতে পারো না, ঠিক বলতে হবে এমন ভাবে রকেটের গতিতে, ঠিক ঠিক মানে একদম মানে অনেকগুলো কমেন্টে পুরা মানে ভরে যাবে গা ঠিক ঠিক। তো কিন্তু তোমাদের কোনো কমেন্টে ঠিকই আসে না। যদি ঠিক না আসে তাহলে তো এভাবে লেখা যাবে না। স্যার একটা কোশ্চেন যে বলো, অবশ্যই কোশ্চেন করো, সমস্যা নাই। আমরা কোশ্চেন করার জন্যই আসছি, কোশ্চেন এর উত্তর দেওয়ার জন্যই আসছি। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে মেইনলি এই ব্যাপারটা জানতে পারছি। সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে যে দেখো, আমরা লম্ব অক্ষ বরাবর কিভাবে করলে মানে কিসের পরিমাণটা দেখানো হয়েছে এটা দেখছি। আবার আমরা ভূমি অক্ষ বরাবর কিসের পরিমাণটা দেখানো হয়েছে সেটাও দেখছি। ঠিক ঠিক। সম্ভাবনা রেখা কি এমন না, এমন করে কি লাগছে? সম্ভাবনা রেখা কি এমন না করে
আয়তনের মতো হতে পারতো না। কি প্রশ্ন করলো এটা? আয়তন লিখছো না কি লিখছে এটা? আয়তন। মাহবুবুর বলেছে ঠিক, ঠিক আছে, আয়তনের মতো হতে পারতো না। দেখো আমি এটা বলতে পারি, খুবই সহজ একটা ব্যাপার, সেটা হচ্ছে যে জয়া, তোমার নাম কেন জয়া হলো? তোমার নাম যদি জয়া না হয়ে সোয়া হতো আরো ভালো হইতো না? জয়া, জয়া কেন হলো তোমার নাম? তোমাকে কেন জয়া রাখা হলো? তুমি কি সেদিন জন্মগ্রহণ করছিলা? স্যার আমি কমার্সের স্টুডেন্ট, তবুও ক্লাস করতে চলে আসলাম, কারণ একটা ছাত্র হিসাবে সবকিছুর জ্ঞান রাখা উচিত। আল্লাহর বান্দা লে আব্দুল্লাহ, তোমাকে আমাদের ক্লাসে স্বাগতম। সো আব্দুল্লাহ, তুমি ক্লাসটা শেষ পর্যন্ত করবে, আশা করছি তোমার জীবন ধন্য হোক, তুমি আল্লাহর বান্দা হয়ে কবরে যাও, এই কবরে গিয়ে তুমি জান্নাতের সুসংবাদ পাও, আমরা সকলে বলি আমিন। আব্দুল্লাহ যদি জীবনে কোনো কষ্ট পেয়ে থাকে, আব্দুল্লাহকে সবাই মিলে মার দিবা, তারপরও আব্দুল্লাহর পক্ষে কেউ কথা বলবে না, আমরা সবাই বলি আমিন। আচ্ছা আমরা তাহলে আবার ক্লাসে চলে আসি। উৎপাদন সমরেখা, এবার আমি তোমাদের কাছে প্রশ্ন রাখবো, তোমরা এবার উত্তর দিবা। সেটা হচ্ছে যে উৎপাদন যে সম্ভাবনা রেখাটা আছে, এই উৎপাদন সম্ভাবনার রেখাটা যদি পরীক্ষায় আসে যে সূচি থেকে কিভাবে একটা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে হবে, এটা যদি আসে তাহলে আমাদের কি করতে হবে বলো তো? তাহলে আমাদের কি করতে হবে বলো? কয়টা বিষয় লিখলে আমরা পরিপূর্ণ নাম্বার পাবো বলো? যারা সবার আগে উত্তর দিবা তারা যা বলবা তাই করব, আবার একটা ওয়াজ করব ইনশাআল্লাহ। এবার একটা বিখ্যাত ওয়াজ হবে, যে ওয়াজটা ইনশাআল্লাহ আমরা সবাই মিলে শুনবো ইনশাআল্লাহ। পড়াটা ক্লিয়ার করব, তারপরে ওয়াজ হবে ইনশাআল্লাহ। আগে বলো যে তোমরা বুঝতে পারছো কিনা। আচ্ছা তিনটা, জিশান আহমেদ বলেছে তিনটা, এর মানে বাকিরা শুধু ওয়াজ শুনে, ক্লাস করে না। আমি বুঝতে পারছি তোমরা আসলে ক্লাসে মনোযোগী নাও তোমরা হচ্ছে। এবার এবার আমি একটু খেয়াল করি ভাই, এবার আমরা একটু ব্যাখ্যা দিব। কি ব্যাখ্যা দিব ভাই? আমরা কিভাবে একটা সূচি থেকে উৎপাদন সমরেখার ব্যাখ্যাটা অলরেডি আমি তোমাদেরকে দিয়ে দিছি, যে একটা যদি আমরা বাড়াই আরেকটা অলরেডি কমে যায়, আবার একটা যদি কমে যায় আরেকটা বেড়ে যায়। এই যে বাড়ার কমার ব্যাপারটাই উৎপাদন সমরেখা। সুমাইয়া সবাই বলতেছো সঠিক, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে এটা তো অঙ্কন করে ফেললাম। আমরা যদি এবার তোমাদেরকে এর পরবর্তীতে, আমি এখন ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি। সো আমি এখন ব্যাখ্যাটা কি করছি তোমাদেরকে লিখে দেখাচ্ছি, সেই ব্যাখ্যাটা তোমরা একটু খেয়াল করবা। এই যে আমরা চিত্র অঙ্কন করে দিছি তোমাদেরকে সুন্দরভাবে। সো ব্যাখ্যাটা দেখো, ব্যাখ্যাটা হচ্ছে যে লম্ব অক্ষ বরাবর, আমি তো অলরেডি বলে দিছি যে চিত্রে লম্ব অক্ষ বরাবর গমের পরিমাণ এবং ভূমি অক্ষ বরাবর ধানের পরিমাণ দেখানো হলো। চিত্রে এ বি সি ডি হলো উৎপাদন সম্ভাবনা রেখা। যখন গমের পরিমাণ সর্বোচ্চ 15 একক হয়, তখন ধানের পরিমাণ সর্বনিম্ন 0 একক হয়। পরবর্তীতে গমের পরিমাণ যখন 100 একক, অর্থাৎ পরবর্তীতে গমের পরিমাণ যখন 10 একক, তখন ধানের পরিমাণ হচ্ছে 5 একক। ঠিক একইভাবে গমের পরিমাণ যখন 5 একক, তখন কি ধানের পরিমাণ হয় 10 একক। তাহলে বোঝা যাচ্ছে ধানের পরিমাণ যখন 0 একক, তখন গমের পরিমাণ সর্বোচ্চ। আবার যখন গমের পরিমাণ 0, তখন ধানেরটা সর্বোচ্চ। আর এই উৎপাদন এবিসি বিভিন্ন বিন্দুতে দেখানো হয়েছে, ঠিক আছে, এটা বুঝতে পারছো। এবার আমরা উৎপাদন সমরেখার ঘ নাম্বারে যে প্রশ্নটা আসে, এটা আমরা একটু জানার চেষ্টা করব। যে একটা উৎপাদন সমরেখা আছে, যে রেখার ঘ নাম্বারে যে প্রশ্নটা আছে, এটা আমরা একটু জানার চেষ্টা করব। খেয়াল করো এখানে কি প্রশ্নটা আছে। এখানে প্রশ্নটা আছে এইরকম, যে আমাদেরকে বলবে উৎপাদন সমমনা রেখার ভেতরে বিন্দুতে ই বিন্দুতে এফ বিন্দুতে কি উৎপাদন করলে কি হয়, এটা আমাদের। তাহলে আমরা তো চিত্রটা অলরেডি একবার অঙ্কন করেছি, এই জন্য আমি আর অঙ্কন করে দেখাইলাম না। এবার আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে যে এই যে দেখো একটা উৎপাদন সমমনা রেখা আমরা অলরেডি অঙ্কন করছি। আমরা কিন্তু উৎপাদন সমমনা রেখার কিছু বৈশিষ্ট্য পড়ছিলাম। কি বৈশিষ্ট্য অলরেডি জানি, তোমরা ভুলে গেছো, এই জন্য আমি আবার বুঝাই দিচ্ছি। উৎপাদন সম্ভাবনা রেখার প্রথম বৈশিষ্ট্য কি? সেটা হচ্ছে দুইটা দ্রব্যের মিশ্রণ থাকতে হবে। অর্থাৎ যদি তুমি উৎপাদন সমমনা রেখা অঙ্কন করতে যাও, তাহলে অবশ্যই তোমাকে দুইটা দ্রব্যের মেনশন করতে হবে, ঠিক আছে। তাহলে উৎপাদন সমমনা রেখা দুইটি দ্রব্যের কি করতে হবে? 2 নাম্বার হচ্ছে যদি আমরা উৎপাদন সমমনা রেখার উপরের বিন্দুতে উৎপাদন করি, উৎপাদনটা সর্বোচ্চ হবে। তাহলে আমি একটু খেয়াল করে তোমাদের দেখাই। তাহলে দেখো এখানে কয়েকটা বিন্দু আছে, যে বিন্দুর মধ্যে একটা হচ্ছে এফ বিন্দু, একটা হচ্ছে তোমার ই বিন্দু, আরেকটা হচ্ছে এ বি সি ডি ই বিন্দু। অর্থাৎ এই যে বিভিন্ন বিন্দু আছে, প্রথমে আমরা যে ব্যাপারটা জানবো সেটা হচ্ছে এ বিন্দুটা আসলে কি, বি বিন্দুটা আসলে কি, সি বিন্দুটা আসলে কি, ডি বিন্দুটা আসলে কি। দেখো এ বি সি ডি এটা হচ্ছে উৎপাদন সমমনা রেখার উপরের বিন্দু। কিসের বিন্দু ভাইয়া বলো? এই যে এইটাকে বলা হচ্ছে পিপিসি, অর্থাৎ এটা একটা উৎপাদন সম্ভাবনা রেখা।
আর এই যে বিন্দুগুলো আছে, এই যে বিন্দুগুলো আছে এগুলারে বলা হচ্ছে উপরের বিন্দু। কিসের বিন্দু? উপরের বিন্দু। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখার উপরের বিন্দু গুলো তোমরা চিনতে পারছো নাকি পারো নাই, এটা আমাকে একটু জানো। তাহলে এ হচ্ছে একটা উপরের বিন্দু, বি হচ্ছে একটা উপরের বিন্দু, সি হচ্ছে একটা উপরের বিন্দু, ডি হচ্ছে একটা উপরের বিন্দু। এখন আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি ই কিসের বিন্দু, সবাই একটু কমেন্টে জানো ই আসলে কিসের বিন্দু? উৎপাদন সমরেখার এ বি সি ডি এগুলো হচ্ছে সব উপরের বিন্দু, বাট এখানে ই আছে, ই কিসের বিন্দু হবে আমাকে একটু জানাও। আর এফ তো বাইরের বিন্দু, তাহলে আরেকটা বিন্দু থাকে ইটা, এটারে কিসের বিন্দু বলবো আমরা? সবাই একটু জানাও তো, যারা জানাও তারা জানাও, আর যারা জানাও না তারাও জানাও, তাড়াতাড়ি জানাও। ভেতরে হচ্ছে বেকারত্ব বিন্দু। আমি ওরা জিজ্ঞেস করছি বেকারত্ব বিন্দু, আমি বলছি ভিতরে ওটা কি বিন্দু, আমি বলছি এটা যদি উপরের বিন্দু হয়, এটা যদি বাইরের বিন্দু হয়, তাহলে এটা কি বিন্দু সেটা বল। বলবি যে ভেতরের বিন্দু। তুই এত প্যাচাস কে ভাই, সহজ ব্যাপার কেন বুঝোস না রে ভাই? ও ধরো বিয়ে করতে গেছে, আমাদের জিসান ভাই হচ্ছে ধরো বিয়ে করতে গেছে, ঠিক আছে? বিয়ে করতে যায় যখন ওরে বলে যে এই তুমি কি রাজি, আর বলে কবুল কবুল কবুল। আর আমি জিজ্ঞেস করছি যে তুমি রাজি কিনা, সে উত্তর দিবে জি আমি হচ্ছে বিয়ে করতে রাজি, তাই সেটা সে না বইলা সে বলে কবুল কবুল কবুল। আর শ্বশুর বলছে বাবা ভালো আছো, কালকে সকালে তো খাই নাই আমি, আপনার মায়ের টেনশনে কালকে সকাল থেকে আমি খাই না, সেই টেনশন আর টেনশন, ঠিক আছে? তাহলে এভাবে হলে হবে বলো? ভেতরের বিন্দু, ঠিক আছে? তাহলে ভেতরের বিন্দু এই যে আমাদের জিসান এসব বলে। যেমন আল্লাহর বান্দা মাঝে মধ্যেই কি করে উদাও হয়ে যায়, আল্লাহর বান্দা মাঝে মধ্যে উদাও হয়ে যায়। আল্লাহর বান্দা কমার্সে থাকে, টাকা পয়সার হিসাব করে, হিসাব কইরা যখন একটু ফ্রি হয় তখন কয় যাই একটু অর্থনীতি থেকে টাকা লয়ে আহি। অর্থাৎ আল্লাহর বান্দা টাকা মারার লেগে এখানে আইছে। নাম কি তার? তোমার নাম কি প্রিয় আল্লাহর বান্দা, একটু বলবে কষ্ট করে? আচ্ছা, আমরা তাহলে একটু খেয়াল করি, তাহলে এটা হচ্ছে উপরের বিন্দু। তাহলে উপরের বিন্দুতে উৎপাদন করলে অ্যাকচুয়ালি কি হয়? আমরা যদি উপরের বিন্দুতে উৎপাদন করি, দেখো এটা হচ্ছে আমার একটা জমি, আমি ধরলাম এই ডি বিন্দু পর্যন্ত, অর্থাৎ এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আমার একটা জমি। এই জমির পরিমাণ হচ্ছে 30 একক। কত একক ভাইয়া? 30 একক। এটা হচ্ছে আমার পুরো একটা জমি। সো আমি যদি আমার জমিতে উৎপাদন করতে চাই তাহলে আমি কি করব? আমি আমার সম্পূর্ণ জমিটাকেই কি করব? প্রথম উৎপাদন করব। এই জন্য এটাকে বলা হচ্ছে পূর্ণ ব্যবহার। কি বলে ভাইয়া? পূর্ণ ব্যবহার। অর্থাৎ এক নম্বরে আমি কি করলাম, আমার যে সম্পদটা আছে সেই সম্পদটার আমি পূর্ণ ব্যবহার করলাম, অর্থাৎ আমি আমার জমি যেহেতু ফালাই রাখুম কেন, আমি আমার জমিটা পরিপূর্ণ ব্যবহার করলাম। আমি 2 নাম্বার কি করব, সেটা হচ্ছে আমার সম্পদের পূর্ণ ব্যবহার করলাম, এবার আমি দক্ষ ব্যবহার করব, সম্পদের দক্ষ ব্যবহার করব, সম্পদের দক্ষ ব্যবহার। 2 নাম্বার হচ্ছে আমি আমার সম্পদটার দক্ষ ব্যবহার করলাম, যেহেতু আমি কোনো কিছু দিয়ে বাদ দিই নাই, এর মানে আমি সম্পদটার দক্ষ ব্যবহার করে ফেলছি, ঠিক কিনা? আমি আমার সম্পদটার দক্ষ ব্যবহার করে ফেললাম। তাহলে 1 নাম্বার গেল, 2 নাম্বারও গেল। তাহলে 1 নাম্বার পূর্ণ ব্যবহার করছি, 2 নাম্বার হচ্ছে সম্পদের দক্ষ ব্যবহার করছি। ভাই এবার খেয়াল করো, দেখো এত বড় একটা জমি তুমি একা একা কাজ করা সম্ভব? বলো, একা একা তো কখনোই কাজ করা সম্ভব না। যেমন আমরা যদি আমাদের মাহবুবকেও এই জমিতে কাজ করতে দিই, মাহবুব তো এমন আইলসা সে জীবনও একা কাজ করবে না, তাই না? সে যদি সময় পায় সে কি করবে? আল্লাহর বান্দারে নিয়ে আইসা কাজ করবে। আল্লাহর বান্দারে যদি সে না পায় তাহলে বলবে যে জান্নাতুল মাওয়া, তুমি একটু দোয়া করে দাও জান্নাত যাতে আমরা পেয়ে যাই, আল্লাহর বান্দার সাথে যাতে আমরা মিলে জান্নাতে যাইতে পারি। তো এইরকম দোয়া সে চাবে, ঠিক কিনা? চাইতেই পারে। আর আমাদের জান্নাতুল মাওয়ার তো জীবন অনেক বড়, সে হিরো আলমের মতো বলবে যে আমি তো হিরো আলমকেই চাই, এই জন্য সে বলবে যে সে হলো হিরো আলম, ঠিক আছে? আচ্ছা, আমরা এইসব না বলি, আমরা এখন সঠিক পথে চলে যাই। দেখো তাহলে আমরা আমার সম্পূর্ণ যে জমিটা আছে সেটা আমরা পূর্ণ ব্যবহার করে দিলাম। দ্বিতীয়ত হচ্ছে আমরা সম্পদের দক্ষ ব্যবহার করলাম। সম্পদের কি ব্যবহার করলাম ভাই? আমরা আমাদের সম্পদের দক্ষ ব্যবহার করলাম। এবার একটু খেয়াল করো, যেহেতু আমাদের জমিটার মধ্যে মানুষ কাম করতে আইব, এই জন্য আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে এক বেকারত্ব কমবে। বেকারত্ব কি করবে? কমবে। অর্থাৎ যেমন ধরো আমাদের যে এই আল্লাহর বান্দা, সে তো আগে কাজ করতো না, আল্লাহর বান্দা, সো আল্লাহর বান্দা এখন কাজ করবে। তবে আমাদের জিসান কাজ করতো না, জিসান এখন কাজ করবে, তাই না? যখন আমরা দেখবো যে ওরে আল্লাহ, যখন আমরা এটা দেখবে, যখন আমাদের কি বলার নামটা, জয়া, জয়া দেখবে যে বাহ ধান তো ভালোই উৎপাদন হচ্ছে, তাহলে আমি কিছু ইনভেস্ট করি। তারা মিললে একটা কি করবে? একটা সংগঠন বানায় ফেলবে। সো সংগঠন বানায় ফেললে একটা কর্মস্থানের সুযোগ বেড়ে যাবে, কর্মসংস্থানের কি বাড়বে? সুযোগ বাড়বে। বেকারত্ব তাহলে কি হবে? বেকারত্ব হ্রাস পাবে, যেহেতু কাজ বেশি করতেছে লোক,
অর্থাৎ আগে যারা কাজ করতো না এখন করতেছে, এর মানে বেকারত্বটা হ্রাস পাবে। হ্রাস পাওয়া মানে কমে যাওয়া। আর এটা হচ্ছে কর্মসংস্থানটা বৃদ্ধি পাবে। কর্মসংস্থান কি হবে? বৃদ্ধি পাবে। কেন কর্মসংস্থান বৃদ্ধি পাবে? দেখো, আগে 3 জন কাজ করতো, 5 জন পাইতো না কাজ, এখন 5 জন কাজ করতেছে, এর মানে কর্মসংস্থানটা কি হবে? বৃদ্ধি হবে। আমরা সবাই আল্লাহ তাআলার বান্দা। আল্লাহ তাআলা আল্লাহর বান্দাকে সহায় হোক। আচ্ছা, আমরা ওখান একটু খেয়াল করি, আমরা আল্লাহ তাআলার অনুগ্রহই পড়াচ্ছি। আমরা আল্লাহ তাআলার অনুগ্রহ ছাড়া একটুখানিও তোমাদেরকে পড়াইতে পারতাম না। আল্লাহ তাআলা পড়ানোর সুযোগ দিছে, এই জন্য পড়াচ্ছি। এবং আমাদের সাথে যারা ক্লাস করতেছে সবাই আল্লাহর বান্দা। যেমন জান্নাতুল মাওয়া আল্লাহর বান্দা, সুমাইয়া আল্লাহর বান্দা, জয়া আল্লাহর বান্দা, মাহবুব আল্লাহর বান্দা, সবাই আমরা আল্লাহ তাআলারই বান্দা, ঠিক কিনা? যেহেতু আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার বান্দা নিজে আমাদের সাথে ক্লাস করতেছে, আমরা খুবই গর্ববোধ করছি। তো একটু খেয়াল করো, পূর্ণ ব্যবহার, সম্পদের দক্ষ ব্যবহার, হ্রাস, কর্মসংস্থান বৃদ্ধি। সো আমাদের এই কয়েকটা বিষয় হবে। তাহলে আমরা যদি উপরে বিন্দুতে উৎপাদন করি তাহলে আমাদের এই কয়েকটা বিষয় কি হবে ভাইয়া? হবে। আর দেখো ভাই, এবার একটু খেয়াল করো, দেখো এখন আমি উপরে বিন্দুতে উৎপাদনটা করলাম না, আমি উৎপাদনটা কি করলাম? আমি যদি পুরাটুকু করতাম তাহলে হচ্ছে 30 একক হচ্ছে, তাই না? এখন আমার তো ভিতরে করতে হবে, ভিতরে করা মানে কি অর্ধেক চলে যাওয়া। যদি অর্ধেক চলে যায় তাহলে 30-এর অর্ধেক কত বলো তো ভাইয়া? 30-এর অর্ধেক কত বলো তো? 30-এর অর্ধেক কত? আমি তো আল্লাহর বান্দারেই ভাই, আমি তো বললাম রে, আমি তো আল্লাহর বান্দাই, ঠিক কিনা? আচ্ছা, এটা তাহলে বলো, সেটা হচ্ছে যে যদি অর্ধেক উৎপাদন করি তাহলে 15 একক, তাহলে 15 একক মানে কি অর্ধেক হয়ে গেল। অর্ধেক হয়ে গেলে কর্মসংস্থান বাড়বে নাকি কমবে? সম্পদের কি পূর্ণ ব্যবহার হইলো? তোমরা নিজের দায়িত্বে বলো, এখানে কি সম্পদের কোনো পূর্ণ ব্যবহার হয়েছে নাকি হয় নাই? আমার সম্পদ 30 একক, আমি ব্যবহার করলাম কত একক? 15 একক। সম্পদের কি পূর্ণ ব্যবহার হয়েছে নাকি হয় নাই? আমি এটা উত্তর চাই। কমছে, হ্যাঁ কমছে। কমছে মানে কি হয়েছে? সম্পদের পূর্ণ ব্যবহার হয়েছে নাকি হয় নাই বলো? হয় নাই। যেমন সুমাইয়া বলছে হয় নাই, তাহলে এখানে সম্পদের পূর্ণ ব্যবহার হয় নাই, এর মানে এটা কি হবে? এটা হলো অদক্ষ ব্যবহার হয়েছে। কি ব্যবহার হয়েছে? অদক্ষ ব্যবহার, অপূর্ণ ব্যবহার। অদক্ষ ব্যবহার হয়েছে, অপূর্ণ ব্যবহার হয়েছে সম্পদের। তাহলে 1 নম্বর অদক্ষ, 2 নম্বর অপূর্ণ ব্যবহার হয়েছে। 3 নম্বর কি হয়েছে দেখো, বেকারত্ব এবার হ্রাস পাবে নাকি বৃদ্ধি পাবে বলো তো? বেকারত্ব হ্রাস পাবে নাকি বৃদ্ধি হবে? বেকারত্ব হ্রাস পাবে নাকি বৃদ্ধি পাবে এবার বলো। এবার দেখো, তাহলে অর্ধেক কমে গেছে। তাহলে আগে যে লোকগুলা কাজ করতে পারতো 10 জন, এখন অর্ধেক হয়ে যাবে না? তাহলে আগে 10 জন কাজ করতে পারলে এখন কয়জন কাজ করতে পারবে? এখন কাজ করতে পারবে 5 জন। আর 5 জন যদি এখন কাজ করতে পারে তাহলে বেকারত্ব কি হ্রাস পাইলো নাকি বৃদ্ধি পাইলো বলো তো? তাহলে অবশ্যই বেকারত্বটা বৃদ্ধি পেয়ে যাবে। কি পাবে? বেকারত্বটা বৃদ্ধি পেয়ে যাবে। যদি বেকারত্ব বৃদ্ধি পাওয়া যায় তাহলে কর্মসংস্থান বাড়বে নাকি কমবে? তোমরা নিজের দায়িত্বে বলো, কর্মসংস্থান বাড়বে নাকি কমবে? অবশ্যই তখন কর্মসংস্থানটা কি হবে? কমে যাবে, ঠিক কিনা? কমবে কিনা বলো? তখন কর্মসংস্থান কমে যাবে। কারণ কি? কারণ হচ্ছে তারা এত মানুষদেরকে তো কাজের জন্য নিতে পারবে না, কারণ তাদের তো টাকা নাই। যদি তাদের টাকা না থাকে তাহলে তো তারা আর এত লোক নিতে পারবে না, ঠিক কিনা বলো? বৃদ্ধি পাইছে, হ্যাঁ, কর্মসংস্থান কমে যাবে আর ইয়েটা বৃদ্ধি পাবে। সো এই দুইটা ট্রাম বুঝতে পারছো কারা কারা? ভেতরে এবং বাইরের থেকে যদি প্রশ্ন আসে তাহলে তোমরা বুঝতে পারবা কারা কারা বলো। তোমরা যারা আসো এখানে ক্লাস করছো, যদিও তোমরা মনে হচ্ছে বেশি আগ্রহী নাও ক্লাসের জন্য, তারপরে আমি অনেক কষ্ট করে ক্লাস নিচ্ছি, তারপরেও তোমাদের সাড়া পাচ্ছি। সো তোমরা যদি আগ্রহী হও পরবর্তীতে আরও ক্লাস হবে, আর আগ্রহী না হলে ক্লাস তো আমি নিব না, কারণ তোমরা জানো যে আমি হচ্ছে অনেক ব্যস্ত মানুষ। সো আমি সবসময় ক্লাস নিতে পারি না, তাও তোমাদের অনেক বেশি সাহায্য করার জন্য চলে আসি ক্লাস নিতে, ঠিক আছে? আচ্ছা, তা তোমরা আমাকে একটু বলো এই ব্যাপারটা, যে এই দুইটা বুঝতে পারছো কারা কারা? আমি দেখতে পাচ্ছি একজন বুঝতে পারছে, ওর নাম সুমাইয়া, বুঝতে পারছে। আমি দেখতে পাচ্ছি স্যার ক্লাস করতে চাই, ক্লাস তো করাচ্ছি রে সুমাইয়া। বুঝছি, জয়া বুঝতে পারছে, জান্নাতুল মাওয়া বুঝতে পারছে। তোমরা মোটামুটি যারা আসো সবাই আলহামদুলিল্লাহ বুঝতে পারছো। এটা দেখে আমার খুবই ভালো লাগলো যে তোমরা আসলে বুঝতে পারো, ঠিক আছে? এবার আমি একটু খেয়াল করি, এটা কার জমি রে ভাই? আমার জমি তো এতটুকু, ঠিক কিনা? আমার জমি যদি এতটুকু হয়, এটা আমার কি এতটুকু আমার জমি। এবারে আমি দেখাই, ধরো এই জমিটা হচ্ছে মাওয়ার। কার? মাওয়া। আমাদের যে মাওয়া আছে সেই মাওয়ার হচ্ছে এই জমিটুকু, ঠিক আছে? মাওয়া এর জমি হচ্ছে কতটুকু? এই জমিটুকু হচ্ছে মাওয়ার। এখন আমাদের যে সুমাইয়া আছে,
সুমাইয়া আছে, সুমাইয়া, এই সুমাইয়ার হচ্ছে এই 30 একক জমি হচ্ছে সুমাইয়ার। তাহলে সুমাইয়ার জমি হচ্ছে এতটুকু। আর সুমাইয়া কইতেছে যে তার অনেক বেশি উৎপাদন হইতেছে, সে যদি আর একটু জমি বাড়ায়া নেয় তাহলে উৎপাদনটা বেশি হবে। কি হবে? উৎপাদনটা একটু বেশি হবে। এখন সে যদি অন্য মানুষের জমি নিতে যায়, এখন মামা কিন্তু দেখতেছে যে ও যে উৎপাদন করতেছে ওর টাকাটা বাইরে গেতেছে, ঠিক কিনা? এখন মামা বুঝতে পারছে যে তার জমিটা সুমাইয়ার অনেক বেশি দরকার। এখন মাওয়ার কাছে সুমাইয়া যখন প্রস্তাব দিবে যে এ মাওয়া, তুমি একটা কাজ করো না, তুমি একটু কষ্ট করে জমিটা আমাকে দিতে পারবা, আমি একটু তোমার এখানে কাজ করতাম, তোমার জমিটার মধ্যে একটু ফসল ফলাইতাম। তখন মাওয়া কি দাম কম বলবে নাকি বেশি বলবে? সবাই বলো তো, মামা কি জমির দাম কম বলবে নাকি বেশি বলবে? বলো তো, সবাই বলো। মামা তখন জমির দাম কম বলবে নাকি বেশি বলবে? অবশ্যই মামা তখন বলবে যে পাইছি একখান সুযোগ, জমির দাম যদি 50 টাকা, আজকে কমো 5,000 টাকা। কয় হাজার টাকা? 5,000 টাকা। অর্থাৎ এই মামা হইলো একটা ধান্দাবাজ। কি? একটা ধান্দাবাজ, একটা ধান্দাবাজ। মামা কি? একটা ধান্দাবাজ। আর সুমাইয়া হইলো একটা বেচারি। সুমাইয়া হইলো একটা বেচারি। সে কয় আহারে কি হইলো, আমি আজকে অনেক জমিতে উৎপাদন করতে পারলে অনেক ভালো হইতো। কিন্তু সুমাইয়ারে একজন আসলো, সে আইসা অনেক বুদ্ধি দিল। কি বুদ্ধি দিল? যে শোনো, তোমার তো সব জায়গায় উৎপাদন করার দরকার নেই, কিছু কিছু জায়গায় তুমি উৎপাদন করবা না। সেটা হচ্ছে কি? সে বুদ্ধি দিল। কে? এখন সুমাইয়ারে একজন আইসা বুদ্ধি দিল। সেটা কি? এক আল্লাহর বান্দা আসলো সুমাইয়ার কাছে, আইসা বললো, সুমাইয়া শোনো, তুমি দেখো, তুমি একটু চিন্তা করো আমার কথা। সেটা কি? সেটা দেখো, তুমি তোমার নিজের জমিতে যে উৎপাদন করতেছো, তোমার কি কাউকে কোনো টাকা দিতে হচ্ছে? বা তুমি হচ্ছে এর জন্য কি অন্য মানুষের কাছে কোথাও জবাবদিহিতা আছে? সে বলতেছে না, আমি তো কোথাও কোনো জবাবদিহিতা দিচ্ছি না। তাহলে সুমাইয়া শোনো, তুমি তাহলে কেন তুমি অন্য মানুষের জমিতে উৎপাদন করতে যাবা? সে তো তোমার ভালো চায় না, মাও তো একজন ধান্দাবাজ। তোমার মতো বেচারিরে সে পায়া, সে পরে তোমাকে কি করবে? তোমাকে অনেক ঠকিয়ে দিবে। এই জন্য তোমার কি করা উচিত? তুমি একটু বুঝো, তুমি একটু বোঝার চেষ্টা করো সুমাইয়া, তুমি একটা বোঝার চেষ্টা করো, তুমি তোমার নিজের জমিতে উৎপাদন করো। এটা তো অর্জনযোগ্য অঞ্চল, এখানে অর্জন করাটা খুবই কঠিন, তুমি বুঝো না কেন? এখানে অর্জন করাটা খুবই কি কঠিন। যেহেতু এখানে অর্জন করাটা খুবই কঠিন, সেহেতু কি করা উচিত? সেহেতু তোমার এখানে উৎপাদনটা না করাই উচিত। তো এই জায়গায় তাহলে এই অঞ্চলটার নাম কি দিল আল্লাহর বান্দা? অর্জনযোগ্য অঞ্চল। কি অঞ্চল? অর্জনযোগ্য অঞ্চল। তাহলে আল্লাহর বান্দা এই অঞ্চলটার নাম কি দিল ভাইয়া বলো তো? অর্জনযোগ্য অঞ্চল। সবাই বুঝতে পারছো কিনা জানাও। তাহলে আল্লাহর বান্দা এই জমিটার নাম কি দিল? এফ বিন্দুর অর্জনযোগ্য অঞ্চল। কি অঞ্চল বলো? সবাই বলো, কি অঞ্চল নাম দিয়েছে? অর্জনযোগ্য অঞ্চল নাম দিয়েছে। বুঝতে পারছো? তাহলে আমরা এটা বুঝতে পারছি অর্জনযোগ্য অঞ্চলকে নির্দেশ করছে। সো অর্জনযোগ্য অঞ্চলে উৎপাদন করা যাবে চাইলে, বাট উৎপাদন না করাই ভালো। যেটা আমরা দেখতে পেলাম যে আল্লাহর বান্দা তাকে সুন্দর একটা উপদেশ দিয়েছিল, যার কারণে আমাদের সুমাইয়া বেঁচে গিয়েছিল মাওয়া নামক এক ধান্দাবাজের থেকে। ঠিক আছে? তারপরে আমরা সবাই, আচ্ছা, যাদেরকে আমরা ধান্দাবাজ বলতেছি এবং যাদেরকে আমরা সম্মানের সহিত কথা বলছি, তোমরা কেউ দয়া করে অনেক কিছু মনে করো, তোমরা বেশি বেশি মনে করবা, আমার কিছুই যায় আসে না। ঠিক আছে? তোমরা মনে করছিলা যে আমি বলবো যে ঠিক আছে তোমরা কিছু মনে করো না, এমনটা না। আমি বলবো তোমরা মনে করো, তোমরা মনে করলে আমার কি যায় আসে? কোনো কিছু যায় আসে না। এটাই সম্মান। ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এটা অর্জনযোগ্য অঞ্চল। সো অর্জনযোগ্য অঞ্চলে উৎপাদন করলে করা যাবে, বাট না করাই কি উত্তম। এখানে কি হলো? এখানে কয়েকটা সীমাবদ্ধতা আছে। কি আছে? কয়েকটা সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতার কারণেই উৎপাদন না করাটাই বেটার। সো আমি যদি তোমাদেরকে এখন দেখাই যে এখানে কি কি সীমাবদ্ধতা আছে, খেয়াল করো। তাহলে আমরা প্রথমে উপরের বিন্দুতে দেখো, এটা হচ্ছে একটা পিপিসি রেখা। এখানে উৎপাদন করলে সম্পদের পূর্ণ ব্যবহার হয়, দক্ষ ব্যবহার হয়। দেন সর্বোচ্চ উৎপাদন হবে আমাদের এই বিন্দুগুলোতে, অর্থাৎ সি বিন্দুতে, ডি বিন্দুতে, ই বিন্দুতে, এফ বিন্দুতে হবে না। বুঝছো? এ বিন্দু আর হচ্ছে বি বিন্দুতে সর্বোচ্চ উৎপাদন হবে, সি বিন্দুতে হবে, ডি বিন্দুতে হবে। দেন বেকারত্ব হ্রাস পাবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে। আর এই জায়গায় আমরা পড়ছিলাম যে এটা সম্পদের অপূর্ণ ব্যবহার, অর্থাৎ এইটা যা হবে তার ঠিক উল্টোটা হবে এইটা।
আহারে কিচ্ছু বোঝে না, এত শেখ হাসিনা হইতে যায়েন না, নইলে কিন্তু খবর আছে। এই তোমরা মারামারি বাদ দিবা। আচ্ছা দেখো, তাহলে আমরা কিন্তু এটা বুঝতে পারছি। এবার দেখো এখানে কিছু সীমাবদ্ধতা আছে। এক নাম্বার হচ্ছে তোমার জমির সীমাবদ্ধতা আছে, তিনটা সীমাবদ্ধতা আছে। কয়টা সীমাবদ্ধতা? তিনটা। এক নম্বর জমির সীমাবদ্ধতা, দুই নম্বর মজুরি সীমাবদ্ধতা, তিন নম্বর শ্রমিকের সীমাবদ্ধতা। তো আমাদের এই তিনটা সীমাবদ্ধতা আমরা দেখতে পাচ্ছি, এই তিনটা সীমাবদ্ধতা আমাদের রয়েছে। অর্থাৎ আমরা যদি এই তিনটা সীমাবদ্ধতাকে পাশ কাটাতে পারি, তাহলে আশা করা যায় যে আমরা ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারবো। সো এর মাধ্যমে আমরা আমাদের অর্থনীতির আজকের প্রথম ক্লাসটি শেষ করতে চাচ্ছি। সো তোমরা যারা যারা আজকের ক্লাসটি করলে, সো তোমরা জাস্ট 2 লাইনে বলবে যে ক্লাসটি কেমন লাগছে এবং পরবর্তীতে কি তোমরা আর ক্লাস করতে চাও, নাকি আজকের মাধ্যমেই অর্থনীতির ক্লাসের খতম করে দেবে ইনশাআল্লাহ। জাস্ট 2 লাইনে বলো, নামাজ পড়তে যাব। সো আজকে এই পর্যন্তই থাকবে ইনশাআল্লাহ। তোমরাও যাবা নামাজে ইনশাআল্লাহ। সুমাইয়া বলেছে আরো ক্লাস করতে চাই। এটা কি বুঝতে পারছো? উৎপাদন সমন্বয় রেখা থেকে প্রশ্ন আসলে পারবা তো? সুমাইয়া একা ক্লাস করতে চায়, আমি দেখতে পাচ্ছি। আফসু, আলহামদুলিল্লাহ স্যার, ভালো লাগছে ক্লাসটা। আমি দেখতে পাচ্ছি জয়, আলহামদুলিল্লাহ ভার, জি স্যার আরো ক্লাস করতে চাই। জিসান স্যার, ভালোই লাগলো। আচ্ছা, তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আমাদের আরেকটি ক্লাসে, যেখানে আমরা হয়তো আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব এবং আরেকটি বিষয় শেখার চেষ্টা করব। সো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।